এআই চ্যাটবটের কাছে অনেক অ্যান্সার আছে, কিন্তু আপনি সেটা নিতে পারছেন কিনা আপনার মতো করে, কাস্টমাইজড করে, পার্সোনালাইজড করে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। এটা একটা সুপার প্রম্পট, আপনাদের জন্য স্পেশাল প্রম্পট, যেখানে আমরা মোটামুটি যে কোনো টপিককে যদি আপনি এখানে লিখে দেন, তাহলে সে আপনাকে ওই টপিক সম্পর্কে খুঁটিনাটি যে ব্যাপারগুলো আছে ওভারঅল একটা বিসিএস এর জন্য আপনাকে আউটপুট দিবে। তা আমরা এখানে দেখি এখানে প্রম্পটটা কি। খুবই কম বইতে বলা আছে, খুবই কম জায়গায়, খুবই কম কোচিংয়ে পরীক্ষা দিতে গিয়ে আপনার এই ব্যাপারগুলো চলে আসে। ইনশাআল্লাহ আমাদের যে বইগুলো বা আমাদের যে প্ল্যাটফর্মে যে যা পাবেন এগুলো থাকবে, যেগুলো আপনার জন্য বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্ট এটা নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। কোনো একটা দেশ বের হয়ে যেতে চাচ্ছে, কোনো একটা দেশ বলছে ওই দেশকে বের করে দিতে হবে। আসসালামু আলাইকুম। সোপান জব প্রিপারেশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। আমি ৪৬তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আমার পড়াশোনা ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমাদের পড়াশোনার বিষয় বা আমরা যে বিষয়টা নিয়ে গল্প করব আজকে, সেটি হচ্ছে বিসিএস প্রস্তুতিতে এআই এর ব্যবহার, অর্থাৎ এআই ব্যবহার করে কিভাবে এআই কে আমি আমার জন্য কাস্টমাইজড পার্সোনাল মেন্টর বানাতে পারি। প্রিলিমিনারি, রিটেন, ভাইবা, বিসিএস প্রিপারেশনের এই তিনটা ধাপে আমার কোনো আয়নার দরকার নেই, আমার কোনো মেন্টরের যার সাথে আমি রেগুলার কথা বলবো এইটা আমাদের দরকার হয়, আয়নার দরকার হয়। আয়নার সাথে আমাদের সিনিয়ররা, আমরা যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমাদের সিনিয়ররা বলতো যে তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে ইংলিশে প্রিপারেশন নিবা, যাদের ফরেন ফার্স্ট চয়েস, বা এখন তো দেখা যাচ্ছে কি আমাদের ভাইবাগুলোতে ফরেন ফার্স্ট চয়েস হোক, অ্যাডমিন ফার্স্ট চয়েস হোক, পুলিশ ফার্স্ট চয়েস হোক, আমাদের কি হয় ভাইবাটা ইংলিশে হবে নাকি বাংলায় হবে সেটা টোটালি ডিপেন্ড করতেছে বোর্ডের উপরে, আমার চয়েসের উপরে না। তো সবার ইংলিশে প্রিপারেশনটা নিতে হয়, ইংলিশের স্পিকিং ফ্লুয়েন্সি। তো এই যে ফ্লুয়েন্সির জন্য আয়নার সাথে কথা বলার জন্য বলা হয়তো প্রতিদিন 30 মিনিট আয়নার সাথে কথা বলবা, আয়নার সামনে একজন মেন্টরের সাথে রেগুলার কথা বলবা। এই যে এরকম ব্যাপার, বা রিটেনে আমার ট্রান্সলেশন ভয়ানক প্র্যাকটিস করতে হয়। ট্রান্সলেশনের প্রবলেম থাকে, ট্রান্সলেশনটা প্রাঞ্জল হচ্ছে কিনা। ট্রান্সলেশনে সবাই ট্রান্সলেশন করবে, আমি 25-এ কত পাবো, একজন 10 পাবে, একজন 20-22 পাবে। পার্থক্যটা তো হয়ে যায় ওখানেই, নাম্বারের ভিউজ পার্থক্য হয়ে যায়। প্রিলিমিনারি একটা টপিক আমি বুঝতেছি না, আমি অনেকবার পড়তেছি, বইটাতে এত কঠিন করে লেখা, তো সেটাকে আমি কিভাবে সহজ বানাবো। এই সব কিছুর একটা ওভারঅল অ্যান্সার বা সলিউশন হতে পারে পার্সোনালাইজড মেন্টর, কাস্টমাইজড, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে চ্যাটবটগুলো আছে এগুলো আমরা ব্যবহার করে আমরা সফল হতে পারি। তাহলে চলেন আমরা সবার আগে বর্তমানে প্রচলিত কিছু মডেলস, এআই মডেলস এবং তাদের চ্যাটবটগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। সবার আগে আমাদের আছে এখানে ওপেন এআই এর চ্যাট জিপিটি, এরপর আছে গুগলের জেমিনে, এরপর আছে হচ্ছে এক্স এআই এর গ্রক, এরপর আছে এনথ্রপিকের ক্লড, চাইনিজ মালিকানাধীন ডিপসিক। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা যখন জানলাম, চ্যাটবটগুলো সম্পর্কে, আমরা এখন যদি আমাদের টোটাল প্রিপারেশনটাকে 3টা ভাগে ভাগ করতে চাই, প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা, তাহলে সবার আগে প্রিলিমিনারি আসে। আমরা আমাদের ভিডিওটাকেও বা এই ক্লাসটাকেও 3টা ভাগে ভাগ করেছি। প্রথম ভিডিওতে আমরা প্রিলিমিনারি সম্পর্কে আইডিয়া নিব, কিভাবে এআই ইউজ করে প্রিলিমিনারি প্রিপারেশন নিব। এরপর দ্বিতীয় ভিডিওতে আমরা চেষ্টা করব রিটেন প্রিপারেশনটা কিভাবে স্মুথ হতে পারে এআই ইউজ করে, এবং সবার শেষ ভিডিওতে আমরা ভাইবা সম্পর্কে আলোচনা করব। আমরা যদি আমাদের ভিডিওর প্রথম পার্টে চলে যাই, তাহলে সেখানে আছে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য কয়েকটি কার্যকর প্রম্পট। দুইটা কথা এমফেসিস, কার্যকর এবং প্রম্পট। আগে প্রম্পট সম্পর্কে জানি, তাহলে বুঝে যাবেন কার্যকর কথাটা কেন আছে। প্রম্পট কি? প্রম্পট হচ্ছে সহজ ভাষায় কাজের নির্দেশ। লিখেও দিতে পারি, মুখেও বলতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চ্যাটবট ব্যবহার করে আমরা তাকে যে নির্দেশগুলো দিব সেগুলোই হচ্ছে প্রম্পট।
তাহলে প্রম্পট আমাদের নির্দেশ যদি ভিন্ন হয়, যদি এদিক সেদিক হয়, সবার কথা তো এক হবে না, তাহলে প্রম্পট যেরকম দেয়া হবে এআই আউটপুট সেরকমই দিবে। কিরকম? এক্সাম্পলটা কি? এক্স ব্যক্তি বলল, জেমিনিকে বলল যে তুমি আমাকে একটি ডায়েট চার্ট দাও। তো জেমিনি তাই কি দিবে? জেনেরিক একটা ডায়েট চার্ট দিয়ে দিবে। আরেক ব্যক্তি অথবা সেই জেমিনিকে বলল আমার বয়স এত, আমার উচ্চতা এত। ধরলাম আমার বয়স 30, আমার উচ্চতা 5 ফিট 7, আমার ওজন 85 কেজি। আরো ভালো হয় বললো যে আমার হচ্ছে বিএমআই এত, যদিও এটা ক্যালকুলেট করে নিতে পারবে এআই। বলে দিল, বলে দেওয়ার পরে বলল আগামী 6 মাসে, টাইম ফ্রেম দিয়ে দিল যে আগামী 6 মাসে আমি আমার ওয়েটটাকে 10 কেজি কমিয়ে আনতে চাই, অথবা আমি আমার বিএমআইটাকে যে অবস্থায় থাকলে একজন মানুষ সুস্থ মানুষ হিসেবে গণ্য হবে, বিএমআই যত থাকলে ততর ভিতরে রাখতে চাই। সব বলে দিল সে। বলে দিল আমি ঢাকার অমুক এলাকায়, অথবা আমি ঢাকায় মেসে থাকি, মেসের রেগুলার খাবার এর মধ্যে ডিম বেশি থাকে, মুরগি বেশি থাকে। তাহলে বলে দিল যে আমার খাবারের মেনু এইটা, স্বাস্থ্যকর কি সেটা ব্যাপার না। এই সব কিছু বলে দেওয়ার পরে তারপর বললো যে তাহলে তুমি আমাকে একটা ডায়েট প্ল্যান জেনারেট করে দাও। জেমিনাই এরপর যে আউটপুটটা দিবে, আপনার কি মনে হয় এই আউটপুট আর এই আউটপুট আকাশ পাতাল পার্থক্য হবে? কখনোই মিলবে না। তার মানে এআই চ্যাটবটের কাছে অনেক অ্যান্সার আছে, কিন্তু আপনি সেটা নিতে পারছেন কিনা আপনার মতো করে, কাস্টমাইজড করে, পার্সোনালাইজড করে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলেন আমরা প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিছু এক্সাম্পল দেখি যেগুলো কার্যকর। সেজন্য আমরা বলেছিলাম কার্যকর প্রম্পট তো আমি দিতেই পারবো। প্রম্পট বলে দিলাম যে আমাকে হচ্ছে প্রিলিমিনারির জন্য আমাকে একটা প্ল্যান করে দাও, প্রিলিমিনারির জন্য সব পড়া সহজ করে দাও। এটা না, কার্যকর হতে হবে, প্রম্পটগুলো কার্যকর হতে হবে। তাহলেই আমরা সুন্দর আউটপুট পাবো যেটা আমাদের কাজে লাগবে। অনেক আউটপুট দিবে, আমাদের কাজে লাগবে না, টাইম ওয়েস্ট। আপনার তো টাইম ওয়েস্ট করার সময় নেই। আপনি চাকরি করতে পারেন, আপনি স্টুডেন্ট হলে আপনার অনেক কাজ থাকবে, পড়ানো থাকবে। এখন তো 1 বছরে 1 বিসিএস, তো সেই জন্য আমাদের রেসটাও আরো স্মার্টলি নিতে হবে। রেসটাতে আরো এমনভাবে দৌড়াইতে হবে যাতে দৌড়ানোটা 1 বছর পরে বৃথা মনে না হয়। ক্যাডার পান কি না পান, কি ক্যাডার পান, সেটার থেকে বড় কথা আপনার এই সময়টা বৃথা যেতে দেয়া যাবে না। চলেন আমরা কিছু প্রম্পট দেখি। প্রথমে একটা কঠিন টপিক আছে, সেটাকে আমরা জেমিনাইকে বলবো যে তুমি আমাকে সহজ করে দাও। কেমন সহজ? যে আমি সংবিধানের কিছু অংশ বুঝতেছি না, তো আমাকে এমনভাবে বুঝাও যেন একটা 5 বছরের বাচ্চা ওটা বুঝতে পারবে। তাহলে 5 বছরের বাচ্চা যদি বুঝতে পারে এবং সে যদি সেইটা বুঝে মনে রাখতে পারে, তাহলে তো আমি মনে রাখতে পারলাম খুব সহজে। আমার অনেক লম্বা সময়ের পড়া আমার খুব কম সময়ের মধ্যে মনে থাকবে। তাহলে চলেন আমরা এই প্রম্পটটা এবং এর আউটপুটটা কি দিয়েছে আমরা সেটা সম্পর্কে একটু দেখি। আচ্ছা, তো আমরা এইখানে তাকে প্রম্পট কি দিয়েছি? প্রম্পটটা দিয়েছি আমি বিসিএস প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছি, পড়ছি। এই যে থার্ড ব্র্যাকেট দেয়া আছে, এই থার্ড ব্র্যাকেটে আপনি আপনার টপিকের নাম লিখবেন, যে আমি এই টপিকটা বুঝতে চাই বা এই টপিকটা পড়ছি। আমরা এখানে লিখেছি বাংলাদেশের সংবিধানের 2য় ভাগ, মূলনীতিগুলো। আপনি দিতে পারেন ইংলিশ লিটারেচারের কোনো একটা অংশ, এলিজাবেথান পিরিয়ড, এটা পড়ছি। এই বিষয়টা আমাকে খুব সহজ ভাষায় কিছু বাস্তব উদাহরণ বা গল্পের মাধ্যমে বুঝিয়ে দিতে বলছি, যাতে আমি সারা জীবনে না ভুলি, মানে 5 ইয়ার ওল্ড রুল। তা সে কি আউটপুটটা দিয়েছে আমরা দেখি। দেখেন, সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 থেকে 25, প্রত্যেকটা অনুচ্ছেদ, যেমন আমরা ধরেন মৌলিক প্রয়োজন গ্রামীণ উন্নয়ন, এটা নিয়ে যদি আমরা কথা বলি, অনুচ্ছেদ 15 আর 16, এখানে সে উদাহরণ দিয়েছে কি আদর্শ বাবা তার সন্তানদের
অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা এগুলা নিশ্চয়তা দিতে চায়। সংবিধানও আমাদেরকে এই নিশ্চয়তা দিতে চায়। 16 নম্বর অনুচ্ছেদে বলা আছে শহরের সুযোগ সুবিধা, ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল কলেজ এগুলো যেন গ্রামেও পৌঁছায়। তাহলে 15 আর 16তে আমরা দুটো ব্যাপার দেখলাম, আমাকে খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বলে দিল। এইখানে একটা প্রতিশ্রুতি আছে যে সে এটার জন্য নিশ্চয়তা দিতে চায়, সেই প্রতিশ্রুতি দেয়। মানে রাষ্ট্রর পলিসিগুলো এমন হবে যে সে আমাকে ওই পলিসির মাধ্যমে ইমপ্লিকেশন যা হবে, ইমপ্লিমেন্টেশন, সেই ইমপ্লিমেন্টেশনে এই ব্যাপারটা এনশিওরড হবে। এমন না যে সে নিশ্চয়তা দিয়েছে, যদি কেউ না পায় আমি বলবো না রাষ্ট্র নামে মামলা করে দেব। দ্বিতীয় যে ভাগ আছে ওটাতে আমরা মামলা করতে পারি না, এটা রাষ্ট্রের মূল নীতি, মানে রাষ্ট্র এভাবে চলবে, সে চেষ্টা করবে। রাষ্ট্র আজকে চেষ্টা করলে বাংলাদেশের সকল মানুষকে অক্ষর জ্ঞান শিখাতে পারবে না, এটার জন্য রাষ্ট্রের 50 বছর সময় লেগে যেতে পারে, আরো 50 বছর লাগতে পারে। রাষ্ট্র চেষ্টা করবে, এবং এই জিনিসটাই দেখেন আমাকে এখানে কত সহজভাবে বুঝিয়ে দিয়েছে। এটা পড়ার পর আপনি যখন অনুচ্ছেদটা পড়বেন আপনার মিনিমাম 80% পড়া সহজ হয়ে যাবে, খুব সহজে বুঝতে পারবেন। গেলে এটা প্রত্যেকটা অনুচ্ছেদ এখানে আছে। থাকার পরে ইম্পর্টেন্ট যে অনুচ্ছেদগুলো আছে সেগুলোকে সে আবার সহজে মনে রাখার জন্য শর্টকাট দিয়ে দিচ্ছে। এটা আপনি একবার দুইবার রিডিং পড়বেন, আপনার কিছু নোট টোট কিছু করতে হবে না, রিডিং করবেন এক দুইবার। কি আছে? 8-এ বলছে মূলনীতি, 8, 9, 10, 11, 12। আপনি রিডিং পড়ছেন, আপনি কিন্তু জানেন 4টা পিলার, সেই 4টা পিলার কোথায় আছে? 9, 10, 11, 12-তে। এইভাবে দেখেন প্রত্যেকটা অনুচ্ছেদ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে সে আমাকে বলে দিয়েছে। তাহলে এই গল্পটি অথবা এই কথাগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে পরীক্ষার হলে বা রিভিশনের সময় আমাদের খুব সহজেই মনে পড়বে রাষ্ট্রের আদর্শ কোনটা আর কোনটা হচ্ছে আইনগত অধিকার। ওই যে আমরা একটু আগে যেটা বললাম যে এই আদর্শে রাষ্ট্র চলবে, আর আইনগত আপনার অধিকার হচ্ছে 3য় ভাগে দেয়া আছে, মৌলিক অধিকার। ওকে, চলেন আমরা দ্বিতীয় প্রম্পটটা দেখি, সেখানে কি কথা বলা হয়েছে। সরি, আমরা পড়াশোনা করি, এখন আমরা পড়তেছি একটা বই থেকে, কুইজ দিচ্ছি, পরীক্ষা দিচ্ছি অন্য একটা কোচিংয়ে, আমরা ক্লাস করতেছি একজনের। তো এই যে সবকিছুর মধ্যে যে সমন্বয়ের অভাব, এটা এআই দিয়ে খুব সহজে কাটিয়ে ওঠা যায়। কিভাবে? আমরা এআই কে বলতে পারি তুমি আমার জন্য কাস্টম কুইজ তৈরি করে দাও। তো সেটার জন্য আমরা একটা প্রম্পটের এক্সাম্পলটা দেখব। তো প্রম্পটটা যদি এখান থেকে আমরা দেখি, নিচে একটি টেক্সট দিচ্ছি, কোথায় টেক্সটটা দিব? এই যে এখানে কালার করা থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি টেক্সটটা দিবেন। আপনি ধরেন কোনো একটা অনলাইন থেকে একটা আর্টিকেল পড়েছেন, বা আপনি বাংলাদেশ নিয়ে একটি ফোকাস রাইটিং পড়েছেন, ওটার আপনি ছবি তুলে সেটা কপি করে দিতে পারেন, অথবা টেক্সট যদি থাকে আপনি টেক্সট পেস্ট করবেন। দেওয়ার পরে বলছি এটা মনোযোগ দিয়ে পড়ো, এখান থেকে বিসিএস প্রিলিমিনারি স্ট্যান্ডার্ডের 5টা কঠিন এমসিকিউ তৈরি করো এবং এটার ব্যাখ্যাও দাও যে কেন এটা অ্যান্সার। চলেন আমরা দেখি এই প্রম্পটে সে কি বলেছে। আমরা এখানে মাদক উৎপাদন ও পাচারের বিখ্যাত অঞ্চলগুলো এখানে পেস্ট করে দিয়েছি তাকে, যাতে করে সে এখান থেকে তার কোশ্চেন তৈরি করতে পারে। তাহলে এখানে কি কি এরিয়া দিয়েছি দেখেন, আমরা গোল্ডেন ক্রিসেন্ট নিয়ে কথা বলেছি, গোল্ডেন ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলেছি, আমরা গোল্ডেন ওয়েজ নিয়ে কথা বলেছি, আর গোল্ডেন ভিলেজ নিয়ে কথা বলেছি। তাহলে এগুলো নিয়ে কথা বলার পর তাকে আমি বলেছি যে তাহলে এমসিকিউ কুইজ তৈরি করে দাও। দেখি আমরা সে কিরকম এমসিকিউ কুইজ তৈরি করেছে। ধরেন 2 নম্বর এমসিকিউটা আমরা দেখি। গোল্ডেন ট্রায়াঙ্গেল মূলত কোন ধরনের মাদক উৎপাদনের জন্য পরিচিত? কোনটা? আমরা পড়ে ফেলেছি, আমরা যেহেতু টেক্সটের মধ্যেই আছে। কোনটা? পপি উৎপাদনের জন্য। পপি উৎপাদনের জন্য এই অংশটা পরিচিত বা কুখ্যাত। মিয়ানমার, লাওস, থাইল্যান্ড। এই মিয়ানমার, লাওস, থাইল্যান্ড যেটা আছে এই অংশটা কি অবশ্যই কি আমাদের গোল্ডেন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে।
সেই গোল্ডেন ট্রায়াঙ্গেলের অংশটা থেকেই কোশ্চেনটা তৈরি করেছে সে। আমি যে টেক্সট দিয়েছি সেই টেক্সট থেকেই কোশ্চেনটা তৈরি করেছে। চলেন পরের প্রম্পট দেখি। কনফিউজিং তথ্যের পার্থক্য বের করা। আমি বইতে পড়লাম সংবিধানের ২য় ভাগ মূলনীতি, ৩য় ভাগ আমাদের মৌলিক অধিকার। আচ্ছা, মূলনীতি মৌলিক অধিকার প্রথমবার যখন পড়বো আমার কাছে তো একই মনে হইতে পারে যে ওখানে বলা হয়েছে যে আমাদের কৃষক শ্রমিককে মুক্তি দেওয়া হবে, এখানে বলা হয়েছে যে ভাই আপনি চলাফেরা করতে পারবেন স্বাধীনভাবে। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই যে আমি যে কনফিউজড হয়ে যাচ্ছি, এটার ক্ষেত্রে এই প্রবলেমগুলো সলভ করতেও এআই আমাকে খুব ভালোভাবে হেল্প করতে পারবে। চলেন আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে বলেছি বিজ্ঞানের 2টা টপিক, ডিএনএ এবং আরএনএ। সেই ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য কি টেবিল আকারে দেখাও, যাতে আমি কখনো না বলি, যাতে আমার সবসময় মনে থাকে। আচ্ছা, রিভিশন দিতে সুবিধা হয়। তাহলে সে আমাকে দেখিয়েছে যে এটা কি, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, আরএনএ হচ্ছে একসূত্রক। ডিএনএতে স্পেসিফিক কি কি নাইট্রোজেন বেস থাকে, আরএনএতে স্পেসিফিক কি কি নাইট্রোজেন বেস থাকে, পার্থক্যটা কি, সেগুলো এখানে বলে দিয়েছে। যেমন এখান থেকে আমরা থাইমিন থাকে, ডিএনএতে স্পেশালি থাইমিন থাকে, আরএনএতে থাকে ইউরাসিল। এইটা অনেক বড় পার্থক্য। ঠিক আছে, এরপর কাজ স্থায়িত্ব এগুলো তো আছে, সে একবার রিডিং পড়লে হয়ে যাচ্ছে। তারপর আবারও সে আমাকে কিন্তু বলে দিচ্ছে যে আচ্ছা ওরা তো বললামই, টেবিল তো দেখালামই, স্পেশাল কিছু জিনিস দেখো। সেটা কি? ডিএনএতে যে থাইমিন থাকতেছে আর আরএনএতে ইউরাসিল থাকতেছে, বাকি তিনটা একই। এই জিনিসটাও সে আমাকে বলে দিচ্ছে। ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। আরএনএ নিউক্লিয়াসও থাকতে পারে, নিউক্লিয়াসেও থাকে, সাইটোপ্লাজম উভয় জায়গাতেই পাওয়া যায়। তাহলে দেখেন আপনি আপনার, আমি বলছি তাকে টেবিল দেখাও, সে টেবিল দেখাইছে, দেখানোর পরে আবার সে নিচে বলে দিয়েছে যে এই জিনিসগুলো মনে রাখতে হবে স্পেসিফিক্যালি। তাহলে এই জিনিসটা আমাদের কয়টা বইতে এভাবে ফ্রিডম থাকে এভাবে বলার? বই অনেক বড় হয়ে যায় অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অনেক কিছু বলা যায় না বইতে। অনেক ক্ষেত্রে ক্লাসে টিচার অনেক কিছু মিস করে যাইতে পারে, কিন্তু জেমিনাই কি করবে? আপনার এই ব্যাপারগুলোকেও আপনি যদি কার্যকর প্রম্পট দিতে পারেন, সে আপনাকে এই ব্যাপারগুলো বুঝিয়ে দেবে। চলেন পরের অংশটা দেখি। এটা একটা সুপার প্রম্পট, আপনাদের জন্য স্পেশাল প্রম্পট, যেখানে আমরা মোটামুটি যে কোনো টপিককে যদি আপনি এখানে লিখে দেন, তাহলে সে আপনাকে ওই টপিক সম্পর্কে খুঁটিনাটি যে ব্যাপারগুলো আছে ওভারঅল একটা বিসিএস এর জন্য আপনাকে আউটপুট দিবে। তা আমরা এখানে দেখি এখানে প্রম্পটটা কি। বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, একটা টপিক এখানে আপনি বলে দিবেন, যেমন ধরেন সেই টপিকটা কি হইতে পারে? সেই টপিকটা হইতে পারে বর্তমানে প্রচলিত যে কোনো কনফ্লিক্ট হতে পারে, ইরান ইউএসএ কনফ্লিক্ট, অথবা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অথবা ন্যাটো, যে কোনো, অথবা ইউএন, যে কোনো কিছু হতে পারে। ওকে, এইটার একটা নোট চেয়েছি, গোছানো ও সহজ নোট, যেখানে কি কি থাকবে? অবশ্যই কোর ইনফরমেশনগুলো থাকবে, অবশ্যই মনে রাখার টেকনিকগুলো থাকবে, অবশ্যই রিয়েল লাইফ এক্সাম্পলগুলো থাকবে, এবং সে যে ভাষায় উপস্থাপন করবে বা আউটপুটটা দিবে আমাকে, সেটা সহজ হতে হবে, সেটা গোছানো হতে হবে, সেটা এমনভাবে হতে হবে যাতে আমার মনে থাকে পড়ার পর। দেখি আমরা এই প্রম্পটটাতে কি আউটপুট পেলাম। এখানে তাকে বলেছি যে ন্যাটো টপিকটা বলে দিয়েছি, যে ন্যাটো সম্পর্কে আর কিচ্ছু বলি না, এই প্রম্পট এবং জাস্ট ওয়ার্ডটা, ন্যাটো ওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন দেখি সে আমাকে কি আউটপুট দিচ্ছে। এখানে ন্যাটো সম্পর্কে পূর্ণরূপ, প্রতিষ্ঠা, সদর দপ্তর, প্রতিষ্ঠাকালীন সদস্য, বর্তমান সদস্য, মূল চুক্তি। মূল চুক্তি কয়টা বইতে আছে আমাদের এরকম মূল চুক্তি? এরকম মূল চুক্তি, মূল চুক্তি সম্পর্কে বলা আছে ওয়াশিংটন চুক্তি বা উত্তর আটলান্টিক চুক্তি। খুবই কম বইতে বলা আছে, খুবই কম জায়গায়, খুবই কম কোচিংয়ে পরীক্ষা দিতে গিয়ে আপনার এই ব্যাপারগুলো চলে আসে। ইনশাআল্লাহ আমাদের যে বইগুলো বা আমাদের যে প্ল্যাটফর্মে যে যা পাবেন এগুলো থাকবে, যেগুলো আপনার জন্য বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। চুক্তি, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। কোন আইনের আন্ডারে কোনো একটা ঘটনা ঘটছে বা কোনো একটা চুক্তি হয়েছে,
ওই চুক্তির আন্ডারে কি ঘটনা ঘটছে বা কি অর্গানাইজেশন তৈরি হচ্ছে, এগুলোর সাথে থাকবে আমাদের যে কন্টেন্টগুলো পাবেন এগুলো, এবং ক্লাসেও থাকবে ইনশাল্লাহ। তো চলেন, এই যে হলো, এরপর আমরা এই যে দেখেন কয়েকদিন আগে বিসিএস এ চলে আসলো প্রধান ধারাটা কি, ধারা 5, আর্টিকেল 5, যৌথ নিরাপত্তা। সেই আর্টিকেল 5 9/11-এর পরে আফগানিস্তানে ইউরোপের বাইরে, মূল ভূখণ্ডের বাইরে প্রথম ন্যাটো ডিপ্লয়েড হয় আফগানিস্তানে, সেটা আর্টিকেল 5-এর আন্ডারে। আমরা হয়তোবা নিয়ার ফিউচারে হয়তোবা এই আর্টিকেল 5-এর আরো ব্যবহার দেখতে পারি, কারণ বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে। বর্তমান মহাসচিব, এটা তো সব বইতেই থাকে, মনে রাখার টেকনিক খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে। 47-এ দেশভাগ, 48-এ ভাষা আন্দোলন শুরু, 49-এ ন্যাটো তৈরি, ন্যাটো গঠিত হয়। খুব সুন্দর কানেক্ট করে আপনি পড়তে পারছেন। সদর দপ্তর মনে রাখা, ওকে। সদস্য সংখ্যা, সর্বশেষ 2 সদস্য, সব বইতেই থাকে। হ্যাঁ, আর্টিকেল 5, ওই যে আমি যে এক্সাম্পলটা দিলাম ওটা এখানে বলা আছে, মানচিত্রের অবস্থান গুরুত্ব ন্যাটো কি, উত্তর আটলান্টিক, মানে হচ্ছে আটলান্টিকের দুই পাশের যে দেশগুলো আছে মূলত তারাই ন্যাটোতে থাকবে, এটা হচ্ছে প্রথম কথা। সুইডেন, ফিনল্যান্ড অনেক দিন ওয়েট করার পরে 2023 এবং 24 সালে তারা যোগ দিতে পেরেছে। ও মজার কথা, ন্যাটোতে যোগদানের আর্টিকেল আছে, যোগদানের শর্ত আছে। ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু আর্টিকেল নাই, কোনো শর্ত নাই। রিসেন্ট এটা নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। কোনো একটা দেশ বের হয়ে যেতে চাচ্ছে, কোনো একটা দেশ বলছে ওই দেশকে বের করে দিতে হবে, কিন্তু বের করার তো কোনো আর্টিকেল নাই, কোনো তো চুক্তি ছিল না তখন। ওকে, এখন এগুলো পড়লাম, পড়ার পরে কিছু টিপস দিয়েছে সে। টিপসটা কি? কোনো নিজস্ব সেনাবাহিনী নেই, ন্যাটো নিজস্ব, তাহলে কোথায় সদস্য রাষ্ট্রগুলো সেনাবাহিনী দেয়? তুরস্ক, ন্যাটো যদি চায় তুরস্ককে সেনাবাহিনী দিতে হবে, তুরস্ক দিতে বাধ্য। জিডিপির অন্তত 2%, যার জিডিপি যত বড় অ্যামাউন্ট তত বেশি হবে, কিন্তু 2%, অন্তত 2% প্রতিরক্ষা খাতে ব্যয় করার গোলটা তাকে সেট করে দেওয়া হয়েছে। ফ্রান্স 66-তে সামরিক কমান্ড থেকে সরিয়ে নিয়েছিল, 2009 আবার পূর্ণ সদস্য আসে। মোটামুটি এই টপিকগুলো। আচ্ছা দেখেন, এখানে যে টপিকগুলো আছে খুব বেশি কিন্তু আপনাকে পড়ানো হয় নাই, খুব গভীরে যাওয়া হয় নাই, কিন্তু যে টপিকগুলো দেয়া আছে এগুলো ম্যাক্সিমাম বইতে নাই, সম্ভব না, অনেক কিছুই কানেক্ট করা সম্ভব না, অনেক বইতেই আমরা বুঝি। কিন্তু আপনি এইখানে যদি 5 মিনিট সময় দেন এই প্রম্পটটা ইউজ করে যে কোনো টপিক আপনি বলেন, আপনি 10-15 মিনিটে ওই টপিকটার নারী নক্ষত্র জেনে বাজারের অধিকাংশ আপনার কম্পিটিটর থেকে এগিয়ে থাকতে পারবেন কিনা? ইনশাল্লাহ পারবেন। ওকে, আমাদের প্রিলিমিনারির জন্য আমাদের এই পর্যন্তই ছিল এই ভিডিওটা। নেক্সটে ইনশাল্লাহ রিটেন, ভাইবা প্রস্তুতির জন্য আমাদের কী সব কার্যকর প্রম্পট দিতে হবে এবং তাদের ব্যবহার কিভাবে ইউজ করব, আমরা ইনশাল্লাহ সব কিছু সম্পর্কেই জানবো। আর এর বাইরে যদি আপনারা অন্য কোনো টপিক সম্পর্কে ভিডিও চান, ক্লাস চান, কন্টেন্ট চান, যে কোনো কিছু, এনিথিং, একটা ফটো কার্ড হতে পারে, আপনার ক্লাস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আপনারা বলবেন, আমরা দেওয়ার জন্য বসে আছি ইনশাল্লাহ। আমাদের টিম, আমাদের বিসিএস এর টিম আপনাদেরকে এগুলো প্রোভাইড করার জন্য এগারলি ওয়েটিং, এবং খুবই ডেডিকেটেড কিছু মানুষ আছে আমাদের টিমে, আপনারা দেখবেন আস্তে আস্তে, যারা অনেকেই দেখা যায় পর্দার অন্তরালে কাজ করবে, কিন্তু আসলে ওই আউটপুটগুলো পাওয়ার পরে বুঝতে পারবেন যে এই কাজগুলো তারা করেছে। যাই হোক, তো এগুলো সম্পর্কে যে কোনো কন্টেন্ট, বিসিএস যে কোনো প্রিলিমিনারি রিটেন ভাইবা সম্পর্কে কোনো কন্টেন্ট আপনার কাছে কঠিন মনে হলে, আপনার কাছে যদি বিশ্লেষণ মনে হয় যে এটা বিশ্লেষণ করে বুঝালে আরও ভালো হতো, আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আমরা প্রোভাইড করব। এবং যে কোনো ধরনের আপনাদের কথাবার্তা, যে কোনো কিছু মতামত, যে কোনো কিছু আমাদের কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ যতই আমরা আপনাদেরকে কন্টিনিউয়াসলি এগুলো প্রোভাইড করতে থাকবো, এবং আই থিঙ্ক উই উইল বি বেটার টুগেদার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।